গল্পের নাম ভালো আছি। গল্পটি লিখেছেন লেখিকা অদিতি ঘোষ। টেবিলের উপর মোবাইলটা নামিয়ে রেখে মাথায় হাত দিয়ে বসে পড়লেন সুমিতা মুখার্জি। কি বিপদে যে পড়েছেন তিনি তা আর বলার নয়। দুই বাল্যবন্ধুর ক্রমাগত ফোনে অতিষ্ঠ হয়ে উঠেছেন কদিন ধরে। পালা করে দিনে 3বার ফোন করে চলেছে দুজনেই। অঞ্জলি ছাড়ার আধ ঘন্টার মধ্যেই চন্দনার ফোনটা আসছে। দেখছি বলে আর কতদিন কাটাবেন? এভাবে যে আর বেশি দিন চালানো যাবে না বেশ বুঝতে পারছেন তিনি। হ্যাঁ বা না, যা হোক কিছু একটা বলে দিতেই হবে। কিন্তু কোনটা বলবেন? একটুক্ষণ ভেবে মনে মনে বললেন, না, এরা মনে হচ্ছে ভিটে মাটি ছাড়া করেই ছাড়বে আমাকে। হুজুগটা তুলেছিল প্রথমে অঞ্জলি, এখন আবার দলে ঢুকেছে চন্দনা। ওদের দেওয়া প্রস্তাবটা যে একেবারে পছন্দ হয়নি সুমিতা তা নয়, বরং বেশ নাড়া দিয়েছে তার মনটাকে। বিশেষত অঞ্জলির মাসতুতো দিদি রাধাদি, যিনি রয়েছেন ওই জনক জননী আলয়ে, তার কথাবার্তা শুনে বেশ ভালোই লেগেছে। এই রাধাদিকে অনেক দিন ধরেই চেনে সুমিতা। রাধাদি মানে শ্রীরাধা সান্যাল, অঞ্জলি থেকে 2 বছরের বড়। রাধাদির গানের গলা অপূর্ব। অঞ্জলিদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে রাধাদির গলার রবীন্দ্রসঙ্গীত শোনা যেত। দারুণ গাইতো রাধাদি। যাই হোক, ওর কথা শুনে হোমটার সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণাও জন্মেছে। সব কিছু শোনার পর নতুন একটা জীবন পাওয়ার জন্য সূক্ষ্ম বাসনা উঁকি দিচ্ছে মনের মধ্যে। তবুও এই 63 বছর বয়সে এরকম একটা পদক্ষেপ নিতে সাহসে কুলোচ্ছে না তার। এরপর রয়েছে অন্য আর এক সমস্যা। মেয়েকে জানাতে পারছেন না সুমিতা। যদি কিছু ভাবেও সেই ভয়ে বলবো করেও বলা হয়ে ওঠেনি কথাটা। তাছাড়া এই সংসার, এই ঘরদোর, নিজের হাতে তৈরি ফুল গাছগুলো যেন আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে তাকে মায়ার বাঁধনে। এদের ছেড়ে চলে যেতে হবে, এই কথাটা ভাবলেই মন ভারী হয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে নিজেই কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, তাই মেয়েকে বলবেনই বাকি। 7 মাস ভাবনার মধ্যেই আবার সরব হলো মোবাইলটা। ঘড়ির দিকে তাকিয়ে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলেন সুমিতা। হ্যাঁ, যা ভেবেছেন তাই। এবারের ফোন তার একমাত্র আদরের মেয়ে দোলনের। স্কুলে পৌঁছে রোজই মাকে ফোন করে ও এই সময়। আজ কথাটা বলতেই হবে। নিজেকে মুহূর্তে তৈরি করে নিয়ে কলটা রিসিভ করলেন সুমিতা। হ্যাঁ মা, বল। দোলনের সুরেলা গলা শোনা গেল অন্য প্রান্তে। পুজো মিটেছে তোমার? টিফিন করেছো? হ্যাঁ রে, সব হয়ে গেছে আজ। প্রেশারের ওষুধ খেয়েছো? খেয়েছি। জানিস দোলা, কদিন ধরেই একটা কথা বলবো করেও বলতে পারিনি তোকে। কি কথা মা? তোর অঞ্জলি মাসিমণি আর চন্দনা মাসিমণি আমাকে একটা প্রস্তাব দিয়েছে। কদিন ধরে ফোন করে আমার মত জানতে চাইছে, কিন্তু আমি কোনো ডিসিশন নিতে পারছি না। আজ তোকে বলে তোর মতটা নেব। সুমিতাকে অবাক করে দিয়ে দোলন বলল, হ্যাঁ জানি, আমাকেও বলেছিল অঞ্জলি মাসিমণি কদিন আগেই। আমি আসলে রবিবারটার জন্য অপেক্ষা করছিলাম। আজ নিজে গিয়ে দেখে এলাম জায়গাটা, এই ফিরলাম। তোমার জামাইও সঙ্গে ছিল। বেশি দূরেও নয়, গাড়িতে যেতে আমাদের সময় লাগলো মাত্র 40 মিনিট। দেখলাম বেশ ভালো ব্যবস্থা ওখানের। নামটাও বেশ ভালো লাগলো আমার, জনক জননী আলয়। তবে তোমার জামাই বলেছে ডিসিশনটা মা নিজে নেবে। এটা অবশ্য আমারও মত। এখন তুমি নিজে ভালো করে ভেবে দেখো মা, কি করবে। সুমিতা বললেন, আর কিছু ভাবার নেই রে মা, আমি যাব বলেই মনস্থির করেছি। শুধু ভয়ে তোকে জানাতে পারছিলাম না, পাছে তুই আমাকে ভুল বুঝিস। তোর কথা শুনে বুঝলাম যে তুই বা পলাশ আমার উপর রাগ করবি না। দোলন অভিমানী গলায় বলল, তার মানে কি বলতে চাইছো তুমি মা? তুমি আমাদের ভয়ে থাকো? কিন্তু কেন মা? তোমার কাউকে ভয় পাওয়ার তো কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। তুমি এখনও নিজের সবটুকু নিজেই করছো। 5 কিলোমিটার দূর থেকে শুধুমাত্র ফোনে তোমার খোঁজ নেওয়া ছাড়া কিছুই তো করতে পারি না আমরা। সেক্ষেত্রে ডিসিশন তো তোমার নিজে নেওয়া উচিত। তবে আমার মনে হয় ওইভাবে সারাদিন একা একা থাকার থেকে ওখানে সকলের সঙ্গে হয়তো ভালো থাকবে তুমি। অবশ্য আমার কথাটাকেই যে শিরোধার্য করতে হবে এমন কোনো কথা নয়, তুমি নিজেও ভেবে দেখবে।
সুমিতা উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না আর। তাহলে আর ভাবাভাবির কিছু নেই, এখনই ফোন করে অঞ্জলিকে বলে দিই পরের রবিবারেই ও আর চন্দনা যাচ্ছে। আমি যেতে চাইছি শুনলে খুব খুশি হবে ওরা। আসলে রিটায়ারমেন্টের পর 3 বছর ধরে একঘেয়ে একা একা বাড়িতে থেকে ওদের আর ভালো লাগছে না, তাই সবাই মিলে একসঙ্গে থাকতে চাইছে ওরা। হ্যাঁ, সেটা তো খুব ভালো ভাবনা। তুমি তাহলে তাই করো, আমরা গিয়ে তোমাকে রেখে আসব। এবার ছুটি ছাটায় বাড়িতে না গিয়ে ওখানে গিয়েই দেখা করে আসব তোমার সঙ্গে। হ্যাঁ রে মা, বাড়িটার কি হবে ওটা নিয়ে এখনই ভাবতে হবে না তোমাকে। দেখি তেমন যদি কাউকে পাই তাহলে একটু দেখাশোনা করার জন্য আর মাসে একদিন পরিষ্কার করার দায়িত্ব তাকে দেওয়া যাবে। তোমার ওখানে ভালো না লাগলে ফিরে আসবে নিজের বাড়িতে। কিছুটা যেন আশ্বস্ত হলেন সুমিতা মেয়ের কথা শুনে। মনে মনে ভাবলেন, তাহলে মনে হয় খুব একটা মন্দ হবে না ব্যাপারটা। বিকেলে অঞ্জলি ও চন্দনা দুজনকেই ফোন করে জানিয়ে দিয়েছেন সুমিতার নিজের সিদ্ধান্তের কথা। দুজনেই শুনে খুব খুশি। এখন শান্ত মনে গোছগাছ করতে শুরু করে দিয়েছেন সুমিতা। আর কোনো পিছুটান রাখতে চান না তিনি। বাড়ির পিছন দিকে অল্প কিছুটা জায়গায় মাটি রেখেছিলেন সুমিতার স্বামী জয়ন্ত, ফুল গাছ ভক্ত স্ত্রীর কথা ভেবে। সেখানে টগর, জবা, গন্ধরাজ ও শিউলি ফুলের গাছগুলো লাগিয়েছিলেন সুমিতা। তারা এখন ডালপালা বিস্তার করে বেশ বড়সড় আকার ধারণ করেছে। বাড়ি ছাড়লে ওদের তো ছাড়তেই হবে, করার কিছু নেই। কিন্তু গেটের দুপাশে কারুকার্য করা যে 12টা টবে রং বেরঙের গোলাপ গাছ লাগিয়েছিলেন তিনি, তাদের দিকে তাকিয়ে মনটা খারাপ হয়ে গেল। সেগুলো যে মেয়ের কাছে দেবেন সে উপায় নেই। দোলনোর 1400 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ছোট্ট ব্যালকনিতে 3টে টবে ক্যাকটাস রেখেছে, তাতেই অসুবিধা হয় ও জামা কাপড় শুকোনোর। তাই অন্য কাউকেই দিতে হবে গাছগুলো। বড় মায়া লাগছে লাল গোলাপের গাছ দুটোর জন্য। এই গাছ দুটোয় সারা বছর অনেক গোলাপ ফোটে। এক এক সময় এত ফুল ফোটে যে বারবার শুধুই চোখ চলে যায় ওদের দিকে। বাকি গাছগুলোই অত ফুল ফোটে না, আর যা ফোটে তাও নির্দিষ্ট 3 মাস, তাই ওদের জন্য মায়াটা একটু কম। এক ফালি উঠোন পেরিয়ে পায়ে পায়ে গেটের কাছে দাঁড়ালেন সুমিতা। লাল গোলাপের গাছ দুটোর উপর আলতো করে হাত ছোঁয়ালেন। মনে মনে বললেন, ইস, গাছ সমেত এই টব দুটো যদি নিয়ে যাওয়া যেত নিজের কাছে তাহলে বেশ হতো, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। এবার মনে হচ্ছে এদের মায়া ছাড়তেই হবে তাকে। দেখতে দেখতে গাছগুলোর বয়স 5 বছর হতে চলেছে। জয়ন্তর আকস্মিক মৃত্যুর পর মানসিক যন্ত্রণা বলতে টবে গাছ বসানো শুরু করেছিলেন সুমিতা। লাল গোলাপের চারা দুটো তখনই কিনেছিলেন। প্রতি বছর একবার করে ছেঁটে দেন ডালপালাগুলো। তবে ইদানিং আর তেমন গাছের চর্চা করতে পারেন না। কাজের বউ গীতার ছেলে মাঝে মধ্যে এসে একটু গাছের গোড়া খুঁড়ে দিয়ে যায়। সুমিতা ওকে এর জন্য পারিশ্রমিক দেন। বাজার দোকান করা বা অন্য কাজের জন্য পার্মানেন্টলি কোনো লোক রাখতে সাহস পান না এখন আর সুমিতা। জয়ন্ত মারা যাওয়ার 6 মাস পরই মেয়ের কথায় হেল্পিং হ্যান্ড হিসেবে একজনকে বাড়িতে রেখে অনেক শিক্ষা হয়েছে তার। সেবার অফিসের কাজে দিল্লি যেতে বাধ্য হয়েছিল পলাশ। দোলনও ছুটি নিয়ে গিয়েছিল ওর সঙ্গে। উদ্দেশ্য ছিল কাজের অতিরিক্ত সময় একটু বেরিয়ে আসা। শাশুড়ির অসুবিধার কথা ভেবে তখনই ওই মেয়েটিকে নিয়োগ করেছিল পলাশ। মোটাসোটা চেহারার বছর 20-র মেয়েটা 15 দিন কাজ করেছিল। এই সময়ের মধ্যেই সে সুমিতার উপর রীতিমতো ছড়ি ঘোরাতে শুরু করেছিল। ভালো ভালো ফল, দুধ সবই প্রায় নিজে খেয়ে নিত। সুমিতার জন্য পড়ে থাকতো জল মেশানো সামান্য দুধ আর দুটো একটা কলা শশা। এখানে অবশ্য শেষ নয়, সে ল্যান্ডফোনে ইচ্ছে মতো কথা বলতো এর তার সঙ্গে। বাজার করতে গিয়ে অর্ধেক টাকার জিনিস আনতো। সারাদিন টিভি দেখেও আশ মিটত না তার। 3-4 দিন পর পর সিনেমা দেখতে যেত সন্ধ্যাবেলায়। সুমিতা কিছু বলতে গেলে সুমিতাকে মেজাজ দেখাতো। সুমিতা ভয়ে ভয়ে থাকতেন, মেয়ে জামাই ফেরার আগে এই মেয়ে মারাত্মক কিছু করবে না তো। দোলন আর পলাশ বাড়ি ফিরে দেখা করতে আসতেই কেঁদে ফেলেছিলেন সুমিতা। সব শুনে পাওনা গণ্ডা মিটিয়ে তাকে পত্রপাঠ বিদায় করেছিল পলাশ। সেই থেকে আর কোনো হেল্পিং হ্যান্ড রাখার কথা ভুলেও মনে আনেন না সুমিতা। এখন ঠিকই কাজের বউ গীতাই তার একমাত্র ভরসা। বয়স 63 হলেও দেহটাকে সচল রাখার সবসময় চেষ্টা করেন সুমিতা। তবু হঠাৎ করে শরীর খারাপ হলে নিজেকেই যখন ওষুধ আনতে ছুটতে হয়
তখন মাঝে মাঝে খুব খারাপ লাগে, অথচ কারোরই কিছু করার নেই। পলাশ এতটাই ব্যস্ত থাকে যে কোনো দিকে তাকানোর সময় পায় না সে। রাত্রে বাড়ি ফিরেও ল্যাপটপ নিয়ে তাকে বসতে হয় প্রায় দিনই। তাই নিজের স্কুল সামলে দোলনকেই পালন করতে হয় নিজের সংসারের বেশিরভাগ দায় দায়িত্ব। বাড়িতে বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে তাদের পক্ষে তেমন কিছু করা সম্ভব নয়। তাই নিজের মেয়েটাকে 5 মাস বয়স থেকে আয়ের ভরসাতেই রেখে যেতে হতো দোলনকে। এখন সেই মেয়ের বয়স 4, এখনও সেই আয়াই ভরসা। এই সব জানার পর মেয়ের উপর আর কোনো দায়িত্ব চাপাতে খুব খারাপ লাগে সুমিতার। তাই নিজের সবটুকু এখনও নিজেই সামলে নেন, কিন্তু চিন্তা হয় ভবিষ্যতের জন্য। কতদিন চালাতে পারবেন এভাবে, সেটাই চিন্তার। সকালে ঘুম থেকে উঠে খেয়াল করলেন সুমিতা, মনটা যেন আজ বেশি রকম হালকা লাগছে। আসলে দোলন রাজি হওয়ার পর অনেকটাই ভরসা পেয়েছেন তিনি। সুমিতা খুব ভালো করেই জানেন যে সব দিক বিবেচনা না করে মায়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মতো মেয়ে সে নয়। সাজি ভর্তি শিউলি ফুল আর টগর ফুল তুলে এনে তুলসী মঞ্চের উপর রাখলেন। দরদালানের দেওয়ালে ঝোলানো বড় ঘড়িটার দিকে তাকালেন। 8টা 5 বাজছে। গীতা আসার সময় হয়ে এসেছে দেখে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন চা তৈরি করতে। গীতাকে আর কিছু দিতে পারুন আর নাই পারুন, দুবেলায় একটু করে চা বিস্কুট দেন সুমিতা। দুজনে একসঙ্গে বসে চা খেলে ভালো লাগে তার। টি টেবিলের সামনে ছোট সোফাটায় বসে পট থেকে 2 কাপ চা ঢাললেন সুমিতা। গীতার দিকে কাপটা বাড়িয়ে দিয়ে বললেন, তোকে একটা খবর জানানোর আছে রে গীতা। আমার এখানের বাস এবার উঠল। পরের রবিবার আমি চলে যাব। সোমবার থেকে তোকে আর আসতে হবে না। আমি শনিবারই তোকে এ মাসে টাকাটা দিয়ে দেব। তুই একটা অন্য কাজ দেখে নিস। চায়ের কাপ হাতে নিয়ে অবাক দৃষ্টিতে সুমিতার দিকে তাকিয়ে রইল গীতা। সুমিতা বললেন, কি হলো, ওভাবে তাকিয়ে আছিস কেন? চাটা খা। অন্যমনস্কভাবে চায়ের কাপে চুমুক দিল গীতা। তুমি তাহলে এবার থেকে দোলন দিদির বাড়িতেই থাকবে? সুমিতা বললেন, না রে, আমি একটা বৃদ্ধাশ্রমে থাকব, সব ব্যবস্থা পাকা। চমকানো গলায় গীতা বলল, সে কি গো, সেখানে তো যার কেউ নেই সে থাকে। তোমার শেষে এই হাল হলো? দোলন দিদি নিজের কাছে রাখবে না তোমাকে? সুমিতা বললেন, ওরে বোকা, আমি সেখানে গিয়ে থাকবো কেন? তাছাড়া আমি যেখানে যাচ্ছি সেটা কোনো খারাপ জায়গা নয়। সেখানে ভালো ভালো বাড়ির মানুষজনই এখন থাকে। আমার যে 2 বান্ধবী এখানে আসে, ওরাও যাচ্ছে আমার সঙ্গে। ও, সেই দিদিমণিরা? হ্যাঁ, ওরাই। ওদের ছেলে মেয়ে কেউ নেই? আছে তো, একজনের ছেলে বউ আমেরিকায় থাকে, আর একজনের ছেলে থাকে দিল্লিতে, মেয়ে থাকে কলকাতায়। কিন্তু ওরা ছেলে মেয়েদের কাছে থাকতে চায় না, নিজের মতো করে থাকতে চায় ওরা। চোখের কোণে এসে যাওয়া জলটাকে কাপড়ের খুঁটে মুছল গীতা। তোমাদের মতো বড় লোকদের ব্যাপার স্যাপার বুঝি না বাপু আমরা। আমাদের সব সংসারে স্বামী কি ছেলে যেমন ভাত দেয়, তেমনি রাগ হলে 2 ঘা ধরিয়েও দেয়। তবু আমরা সংসার ছেড়ে কোথাও যাই না। সুমিতা হাসলেন নিজের মনে। গীতাকে কি করে বোঝাবেন যে এইসব বৃদ্ধাশ্রমের খরচ চালানো কি ওদের মতো দিন আনা দিন খাওয়া মানুষদের পক্ষে সম্ভব? বললেন, নে তুই কাজ করে নে, অত ভাবতে হবে না তোকে। মুখ ভার করে গীতা ঘর ঝাড় দিতে শুরু করলো। বিকেলবেলায় গীতা কাজ করে চলে যাওয়ার পর একজন আধুনিক লেখকের উপন্যাস নিয়ে বারান্দার ইজে চেয়ারটায় বসেছিলেন সুমিতা। হঠাৎ কলিং বেলের শব্দ কানে যেতে একটু অবাক হলেন। কে এলো? এ সময় তার বাড়িতে তো কেউ আসে না। দরজা খুলেই রীতিমতো অবাক হলেন। পাশাপাশি 2 বাড়ির 2 গৃহিণী সামনে দাঁড়িয়ে। সুমিতা দ্বিধান্বিত স্বরে বললেন, আপনারা কিছু বলবেন? রায়বাড়ির গৃহকর্ত্রী ঠোঁটে হাসি এনে বললেন, বাড়িতে ঢুকতে বলবে না নাকি? তোমার শাশুড়ি খুব বৌমা বৌমা করতেন, তখন আসতাম খুব। উনি চলে যাওয়ার পর আসা হয় না আর। তবুও তুমি তো প্রতিবেশী, প্রতিবেশীর বাড়িতে কি আসতে নেই? দরজা ছেড়ে সরে দাঁড়ালেন সুমিতা। আসুন। রায়গিন্নির পিছু পিছু ভেতরে ঢুকলেন বছর 70-এর দত্তগিন্নি। উনি ভেতরে ঢুকতে ঢুকতেই বললেন, আমাদের বাড়ি কাজ করতে গিয়ে গীতা বলল আজ ওর খুব মন খারাপ। বৌমা ওকে শুধোলো। মন খারাপ কেন গো? তখনই ও বলল, মুখার্জি কাকিমা বাড়ি ছেড়ে চলে যাবে কোথাকার এক বুড়োদের আশ্রমে।
শুনে তো আকাশ থেকে পড়লাম। বৌমা বলল, দেখুন মা, আমি একটু কিছু বললেই আপনি অভিযোগ করেন। দিব্যি ছেলের ঘাড়ে বসে জীবনটা কাটিয়ে দিলেন। যার ছেলে নেই তার অবস্থাটা দেখুন। রায়গিন্নি বললেন, আমি তো দিদির মুখে শুনে বিশ্বাসই করতে পারছিলাম না। যার স্বামী রেলের অফিসার ছিল, যার মেয়ে জামাই ভালো চাকরি করে, তার কি না শেষ পর্যন্ত এই হাল। ক্রমাগত এই ধরনের কথা বলে চলেছিলেন দুজনে। কথাগুলো শুনতে শুনতে সুমিতার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। আর চুপ করে থাকতে পারলেন না তিনি। বিরক্ত গলায় বললেন, এই হাল বলতে কি বোঝাতে চাইছেন আপনারা? জেনে রাখুন, আমাকে কোথাও কেউ পাঠাচ্ছে না। আমি যেখানে যাচ্ছি নিজের ইচ্ছায়। তবে এটা ঠিক যে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য না থাকলে সেখানে থাকা যায় না। ঈশ্বরের আশীর্বাদে আমার সেই স্বাচ্ছন্দ্য আছে বলেই আমি যেতে পারছি। এখানে থাকার জন্য প্রথমেই 18 লক্ষ টাকা সিকিউরিটির ডিপোজিট হিসেবে দিতে হবে। এছাড়া প্রত্যেক মাসে 15,000 করে দিতে হবে। এরপর আছে ব্যক্তিগত কিছু খরচ, বেড়াতে যাওয়ার খরচ, এই খরচ মেনটেন করতে পারলে তবেই তো ছেলেমেয়েরা বাবা মাকে ওল্ড এজ হোমে পাঠায়। আপনাদের অভিজ্ঞতা কম, এই ধরনের বৃদ্ধাশ্রম সম্বন্ধে কিছু জানেন না, তাই এদের অনাথ আশ্রমের সঙ্গে গুলিয়ে ফেলছেন মনে হয়। আপনাদের যদি আর কিছু বলার না থাকে তাহলে এবার আসুন। আমাকে নিয়ে অযথা চিন্তা করে শরীর খারাপ করবেন না। সুমিতার মতো নিরীহ মানুষের মুখ থেকে এই স্বরে কথা শুনতে হবে সেটা আশা করেননি প্রতিবেশিনীরা। তাই আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে চরম বিরক্তি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। সুমিতা জনক জননী আসার পর দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেছে। মুখে যাই বলুন না কেন, এখানে আসার আগে একটা দুশ্চিন্তা থেকেই গিয়েছিল মা ও মেয়ের মনে। কিন্তু সেটা যে কতটা অমূলক ছিল এখন তা বোঝে দোলন, বোঝেন সুমিতাও। যতটা ভেবেছিলেন তিনি তার থেকে অনেক বেশি ভালো এখানকার পরিষেবা। 5 তলা এই হোমে 50 জনে থাকার ব্যবস্থা রয়েছে। যারা স্বামী স্ত্রী দুজনেই থাকেন তারাই একমাত্র রুম শেয়ার করেন, বাকি সকলেই প্রায় সেপারেট রুমে থাকেন। হোমের বেশিরভাগ বাসিন্দারাই বয়স 60 থেকে 70-এর মধ্যে। এর থেকে বেশি বয়সে 6-7 জন আছেন। পুরুষের তুলনায় মহিলার সংখ্যাই বেশি এখানে। হোমের মানুষদের রিক্রিয়েশনের জন্য সব রকমের ব্যবস্থা এখানে আছে। প্রতি বছর ট্যুরে নিয়ে যাওয়া হয় এখানকার আবাসিকদের। যাওয়াটা অবশ্য বাধ্যতামূলক নয়। ছোটোখাটো সব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা আছে সকলের। যারা চান তারা নিজের নিজের ঘরে টিভি রাখেন, তবে হল ঘরেও একটা বড় টিভি আছে। লুডো, দাবা, ক্যারাম, টেবিল টেনিস এইসব আউটডোর গেমেরও ব্যবস্থা আছে। আছে সামান্য সংখ্যক বই নিয়ে ছোট্ট একটা লাইব্রেরি। অল্প বিস্তর চিকিৎসার ব্যবস্থাও আছে। যারা শারীরিকভাবে দুর্বল তারা নিজেদের জন্য আয়া রাখতে পারেন। অন্যদিকে আবার যারা যোগ ব্যায়াম করতে চান তাদের জন্য নিয়মিত ট্রেনার আসে। বাসিন্দারা অনেকে মর্নিং ওয়াকে যান নিয়মিত, তবে বেশি দূর যাওয়ার পারমিশন নেই। 1/2 কিলোমিটার দূরে একটা মাঠ আছে, ওই পর্যন্ত নির্ধারিত আছে সীমানা। চন্দনার হুজুগে সুমিতাকেও মর্নিং ওয়াকে বেরোতে হয় বেশিরভাগ দিনই। সব কিছু মিলিয়ে দিনটা কোথা দিয়ে পেরিয়ে যায় বুঝতেই পারেন না সুমিতা। মাসে 2 দিন করে মাকে দেখতে আসে দোলন, তবে এ মাসে 1 দিন বেশি আসতে হয়েছিল। সুমিতারা পুরী বেড়াতে যাওয়ার আগে একবার দেখা করে গিয়েছিল ও। বাবার মৃত্যুর পর মাকে এতটা হাসি খুশি থাকতে দেখেনি কখনো ও। সকালে বা বিকেলে যখনই আসে কোনো না কোনো কিছুর মধ্যে ডুবে থাকতে দেখে সুমিতাকে। কখনো দল বেঁধে লুডো নিয়ে বসে পড়েন তারা, আবার কখনো সামনের লনটুকুতে সবাই মিলে গোল হয়ে বসে চালিয়ে যান গানের লড়াই বা এইরকমই কিছু। দেখে মনে হয় ওরা যেন সেই স্কুল লাইফে ফিরে গেছেন। দোলন গেলে প্রতিবারই তাকে দেখান সুমিতা ফুলে ফুলে ভরে থাকা লাল গোলাপের সেই গাছ দুটোকে, যেগুলো তিনি আসার সময় সঙ্গে করে নিয়ে এসেছিলেন এখানে। পরিচর্যার গুণে সেগুলো যেন আরও সতেজ হয়েছে। গাছ দুটো এখানে আনতে পেরে ভীষণ খুশি সুমিতা। সব মিলিয়ে সুমিতা যে খুব ভালো আছেন সেটা তাকে দেখলেই বোঝা যায়। তাকিয়ে তাকিয়ে দেখে দোলন এই 2 বছরে সুমিতার চেহারার পরিবর্তনটা। সেই শুকনো ভাবটা চলে গিয়ে কিছুটা জৌলুস এসেছে। কথাবার্তা বলার সময় সুমিতার উচ্ছ্বাসটুকুও বিশেষভাবে নজর কাড়ে দোলনের। সব দেখে শুনে একরাশ ভালো লাগা বুকে নিয়ে বাড়ি ফিরে যায় প্রতিবারই। অঞ্জলি বর্মনের ছেলে বৌমা থাকেন বোস্টনে।
তারা বছরে একবার মাত্র আসে। চন্দনা দেবনাথের ছেলে দিল্লি থেকে এসেছে 2-1 বার, আর শ্রীরাধা সান্যাল নিঃসন্তান, তার জন্য আসার কেউ নেই। অবশ্য সেসব নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের একটা সুন্দর জগৎ তৈরি করেছেন ওরা। ছোটোখাটো অনুষ্ঠান, খেলার কম্পিটিশন, এসবের মাধ্যমে হোমটাকে প্রাণবন্ত করে রাখেন তারা এই বয়সেও। সকলের ছেলেমেয়েরা দেখা করতে না এলেও সেই ঘাটতি পূরণ করে দেয় দোলন আর চন্দনার মেয়ে রূপা। ওরা দুজনেই কর্মরত, তবুও সুযোগ সুবিধা মতো যখন আসে তখন খালি হাতে আসে না। 4 জনের অর্ডার মতো টুকিটাকি সব জিনিস নিয়ে আসে। আনে 4 জনের জন্য বিভিন্ন ধরনের খাবার, বিস্কুট, চকলেট, ফল, মিষ্টি। বেশ কিছুক্ষণ সময় সবাইকার সঙ্গে গল্পগুজব করে তারপর বাড়ি ফিরে যায় ওরা। মাঝে মাঝে পলাশও আসে শাশুড়ির খোঁজখবর নিতে। সুমিতা ভালো আছেন দেখে বেশ নিশ্চিন্তেই আছে ওরা। চন্দনা দেবনাথের কাছ থেকে জরুরি তলব পেয়ে আজ হোমে যাচ্ছে ওরা। দোলন একা নয়, পলাশকেও যাওয়ার জন্য অনুরোধ করেছেন চন্দনা। রবিবার বলে যেতে অসুবিধা হচ্ছে না অবশ্য, তবে ধোঁয়াশার মধ্যে রয়েছে দুজনেই। চন্দনা মাসিমণি বলেছে, তোদের চিন্তার কোনো কারণ নেই, একেবারে ভালো আছে তোর মা। তবে এই সারপ্রাইজ নিউজটা আমরাই দিতে চাই তোকে, তাই তোর মাকে ফোন করে কোনো লাভ হবে না। ও আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, কিচ্ছুটি বলবে না তোকে। স্টিয়ারিংয়ে হাত রেখে পলাশ বলল, তুমি কি কিছু গেস করতে পারছো সারপ্রাইজ নিউজটা কী ধরনের হতে পারে? দোলন আলতো করে মাথা নাড়ল, না গো, আমি সত্যিই কিচ্ছু বুঝতে পারছি না। পলাশ হাসল, তোমার মায়ের এই বন্ধুরা কিন্তু আমাদের জেনারেশনকেও হার মানায় এনার্জিতে। সবাই যেন এখনও তরতাজা। দেখেছ ওদের পাল্লায় পড়ে মাও কতটা পাল্টে ফেলেছে নিজেকে। হ্যাঁ, গত বছর যখন মাকে বাড়িতে নিয়ে গিয়েছিলাম 2 ঘন্টার জন্য, তখন মা বলেছিল, জানিস দোলা, এই বাড়িতে আর এখন একটুও ভালো লাগে না। যখন ভাবি তখন মনে হয় যে তোর বিয়ে দেওয়ার পর প্রাণহীন এই বাড়িতে কি করে কাটিয়েছিলাম আমি 5টা বছর। বেঁচে থাকার মানে খুঁজে পেতাম না তখন আমি, এখন বুঝি জীবন কত অমূল্য। মায়ের মুখে কথাগুলো শুনে ভীষণ ভালো লেগেছিল আমার। আমি মাকে আনন্দে জড়িয়ে ধরেছিলাম। মা আর একটা খুব দামি কথা বলেছিল সেদিন। কি কথা বলো না, শুনতে বেশ ভালো লাগছে। মা বলেছিল, মানুষের জীবনের সবচেয়ে ক্ষতিকারক শত্রু হচ্ছে মৃত্যু ভয়। মৃত্যু জীবনের চরম সত্য, জেনেও আমরা প্রতিনিয়ত নিজের কিংবা আপনজনের মৃত্যুর আশঙ্কায় কাটাতে কাটাতে হারিয়ে ফেলি এক একটা করে দিন। এই জীবনে আমি অনেক আপনজনের মৃত্যু দেখেছি, তবুও মৃত্যু ভয়কে জয় করতে পারিনি। কিন্তু ওখানে গিয়ে অদ্ভুতভাবে বদলে গেছে আমার চিন্তা। আমি ওখানে যাওয়ার পর 2 জন মারা গেছেন, আবার সেই শূন্য ঘরে 2 জন এসেছেন। ব্যাপারটা যেন সেই স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তি হওয়া আর পাশ করে স্কুল ছাড়ার মতো। তাই আগামীকাল কি হবে এই ভেবে আজকের সময়টাকে নষ্ট করতে আর রাজি নই আমি। এখন ভাবি, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ মনের দিক থেকে মরব না, তবেই বাঁচার মতো বাঁচতে পারবো আমরা। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে পলাশ বলল, সত্যি এইভাবে আমাদের সবাইকার ভাবা উচিত। একটা অ্যাক্সিডেন্টের খবর শুনলে আমরা আতঙ্কে থাকি বেশ কয়েকটা দিন, কিন্তু যদি সেই চিন্তা মাথায় না আনি তাহলে জীবনের কিছুটা ভালো সময় নষ্ট হয় না। দোলন বলল, জানো প্রতিদিন সকালে মায়েরা কি সমবেত সঙ্গীত গায়? জানি না তো কি। আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। পলাশ লাফিয়ে উঠল, ওয়াও, এক্সেলেন্ট। কথা বলতে বলতে ওদের গাড়িটা চলে এসেছিল জনক জননী আলয়ের গেটের সামনে। একটু দূরে একটা লাক্সারি বাস ও আরও 2-3টে গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমেই একটা শোরগোল শুনতে পেল ওরা। দোলন বলল, মায়ের কিছু হয়নি তো? মানে আমি বলতে চাইছি, পড়ে হাত পা ভাঙেনি তোমার? পলাশ আশ্বাস দিল, কি যে বলো, সেটা হলে তোমাকে সরাসরি জানিয়ে দিত কর্তৃপক্ষ। আর তোমার চন্দনা মাসি সেটা নিয়ে সারপ্রাইজ দেওয়ার কথা ভাবতো না। ওরা আরও 2 পা এগোতেই দেখতে পেল চন্দনা দেবনাথ ও অঞ্জলি বর্মনকে। রীতিমতো ধোপদুরস্ত পোশাকে এগিয়ে এলেন ওরা। দোলন তাড়াতাড়ি পা ফেলে এগিয়ে এলো সামনে। কি গো, কি তোমাদের সারপ্রাইজ নিউজ বলো? চন্দনা বলল, ভেতরে চলো, হল ঘরে সবাই আছে, সুমিতা তোদের জন্য অপেক্ষা করছে।
দারুণ কৌতূহল নিয়ে দোলন ও পলাশ পায়ে পায়ে এগিয়ে গেল হল ঘরের দিকে। এত বড় একটা সারপ্রাইজ যে ওদের জন্য অপেক্ষা করছে তা কল্পনাও করতে পারেনি দোলন। হল ঘরে ঢুকে দেখল হোমের বেশিরভাগ মানুষই চারদিকে চেয়ারে বসে রয়েছে। সকলের পরনেই বাইরে যাওয়ার পোশাক। সুমিতা একটা সুন্দর জামদানি শাড়ি পরেছেন। জানা গেল এরা সবাই মিলে যাচ্ছেন নন্দনে ফিল্ম ফেস্টিভ্যালে। যে সিনেমা দেখতে যাচ্ছেন তার নাম ভালো আছি। দোলন ও পলাশ দুজনেই নিউজ পেপারে দেখেছে সিনেমার নামটা, কিন্তু নিজেদের ব্যস্ততার কারণে এর থেকে বেশি কিছু জানা হয়নি। সিনেমা একটা দেখলেও সিনে ম্যাগাজিন দেখে না ওরা কেউই, তাই হয়তো আসল খবরটা মিস করেছে। খবরটা জানালেন হোমের মালিক নিজেই। এই ভালো আছে সিনেমাটার প্রযোজনা করেছেন এই হোমের বাসিন্দা মিস্টার মিত্রর ভাইপো। পরিচালক এখনকার বিখ্যাত ব্যক্তিত্ব সন্দীপন রায়। সিনেমার কাহিনী বৃদ্ধাশ্রমকে কেন্দ্র করে আবর্তিত। কিছুটা শুটিং হয়েছে এই হোমে। উনি এইটুকু বলার পর অঞ্জলি বর্মন বললেন, আমাদের সকলের ইচ্ছা তোমরাও যাবে আমাদের সঙ্গে। দোলন বলল, আমরা? হ্যাঁ, কারণ এই ফিল্মের গানগুলো গেয়েছে আমাদের হোমের দুই বাসিন্দা, শ্রীরাধা ও জয়শ্রী সেন। দোলন বিস্ময়ে চোখ বড় করল, তাই? এ তো সত্যিই দারুণ খবর। চন্দনা বললেন, এবার তাহলে সবচেয়ে বড় খবরটা দিই তোমাদের। এই ছবির কাহিনীকার সুমিতা মুখোপাধ্যায়। খবরটা শুনে বাকরুদ্ধ হয়ে গেছে দোলন ও পলাশ দুজনেই। ওরা পলকহীন তাকিয়ে আছে সুমিতার দিকে। সুমিতা এগিয়ে এলেন মেয়ের দিকে। কী রে, খুশি হসনি তুই? দোলন জড়িয়ে ধরল সুমিতাকে। মা, এটা সত্যি? সুমিতা বললেন, হ্যাঁ রে, লেখার নেশা আমার স্কুল লাইফ থেকে, তবে বিয়ের পর পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম। এখানে এসে শুরু করি আবার। একটা উপন্যাস আর একটা গল্প সংকলন প্রকাশিত হবে এবছর। তবে তার আগেই মিস্টার মিত্রর ইচ্ছায় এই গল্পটা আমি ওনার ভাইপোকে দিই। তারপরে শুনি ওটা নিয়ে ফিল্ম করতে চাই সে। পরে শুনলাম ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে ওটা। খবরটা শুনে অভিভূত হয়ে গেছে পলাশ। সুমিতার হাত দুটো মুঠোর মধ্যে নিয়ে ও বলল, আমি ভীষণ খুশি মা, আপনাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। মায়ের বুকে মুখ রেখে দোলন বলল, এটাই আমার জীবনের চরম পাওয়া মা, আমি খুব 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 খুশি। বয়সের কথা ভুলে হই হই করতে করতে বাসে ও তিনটে গাড়িতে উঠে পড়ল সবাই। এক বুক ভালো লাগা নিয়ে ওদের অনুসরণ করলো পলাশদের গাড়িটা। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।